Hello everyone, welcome to my YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি বেসিক্স অফ ইংলিশের প্রথম ক্লাসে আমি তোমাদের লেটার্স এবং অ্যালফাবেট অবধি আলোচনা করেছিলাম। আজকে চলে এসেছি আরেকটা নতুন একটি টপিক নিয়ে। আজকের জন্য তোমাদের টপিক হচ্ছে ওয়ার্ডস। এই ক্লাসে আমি তোমাদের ওয়ার্ডস সম্পর্কে, ওয়ার্ডস কোথা থেকে এসছে, ওয়ার্ডসে কী কী আছে, কি ওয়ার্ডসের মধ্যে কী কী পড়ে, এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের ডিটেলসে বোঝাবো। তাই চলো বেশি কথা না বলে সরাসরি ক্লাসে যাওয়া যাক। তাই তোমাদের আমি বলছি ক্লাসটাকে মন দিয়ে ফলো করো এবং এনজয় করো। ওয়ার্ডস, পরের টপিক কী আছে? ওয়ার্ডস। ওয়ার্ডস কী? দেখো, সবার আগে এখানে আমি একটা জিনিস লিখে গেছি, এইখানে আগে মন দিও না, একটা সামান্য জিনিস আগে বুঝে নাও। কি ওয়ার্ডস? ওয়ার্ডসকে আমরা বাংলায় বলে থাকি শব্দ। ওয়ার্ডসকে আমরা বাংলায় কি বলে থাকি? শব্দ বলে থাকি। এবার একটা সামান্য জিনিস ভেবে থাকো, ওয়ার্ডস কি? ওয়ার্ডস কি? এটা কি? আমার হাতে এটা কি আছে? মার্কার, তাই না? আমার হাতে এটা কি আছে? মার্কার আছে। যদি আমি এখানে মার্কার লিখি, আমি যখন এখানে মার্কার লিখলাম, তোমরা তখন বলছো যে দাদা এটা একটা শব্দ, কিন্তু এই মার্কারটাকে যখন আমি যদি এরমভাবে লিখি, ধরো লিখলাম ARMEKR, তাহলে এইটাকে কি তোমরা শব্দ বলবে? যখন আমি মার্কারটা এরমভাবে লিখলাম আর মার্কারটাকে যখন উল্টো পাল্টা করে লিখলাম, তখন তোমরা বললে যে দাদা এইটা তো শব্দ, কিন্তু এটা শব্দ না। সেমভাবে যদি আরেকটা শব্দ বলি, যেটা আমরা এখনকার দিনে সাধারণভাবে সবাই ইউজ করে, এটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা কি? মোবাইল, যেটা তোমরা দিয়ে এখন দেখছো, যেটার মাধ্যমে তোমরা এখন দেখছো বেশিরভাগ মানুষ। মোবাইল, যদি আমি মোবাইল লিখি, তুমি বলবে দাদা এটা তো একটা শব্দ, কিন্তু যদি আমি মোবাইলটাকে এরকমভাবে লিখি, তখন কিন্তু তোমরা এটাকে শব্দ বলবে না। কেন বলবে না? দেখো, যখন আমরা একই লেটারগুলোকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করছি, তখন সেটা শব্দ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যখন ওই সেম লেটারগুলোকে যখন আমরা উল্টোপাল্টাভাবে অ্যারেঞ্জ করছি, তখন কিন্তু সেটা একটা শব্দ হয়ে দাঁড়াচ্ছে না। সেমভাবে মোবাইলের ক্ষেত্রেও মোবাইলের যে কটা লেটার আছে, সেই লেটারগুলোকে যখন আমরা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করছি, অর্থাৎ পাশাপাশি একদম প্রপারভাবে অ্যারেঞ্জ করছি, তখন সেটা একটা শব্দ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যখন উল্টোপাল্টাভাবে অ্যারেঞ্জ করছি, সেটা একদমই শব্দ হয়ে দাঁড়াচ্ছে না। তাহলে ওয়ার্ডস কি? ওয়ার্ডস হচ্ছে কতগুলো অক্ষরের অর্থপূর্ণ সমষ্টি, অর্থাৎ অক্ষরগুলো পাশাপাশি বসে একটা যখন নির্দিষ্ট অর্থ আমাদের প্রদান করবে, তখন সেটাকে শব্দ বলে। অর্থাৎ এটাকে যদি আমি লিখি, কি লেখা যায়? দেখো আমি এখানে লিখেছি, সরি, যে ওয়ার্ডস হচ্ছে মিনিংফুল কালেকশন অফ লেটার্স। ওয়ার্ডস কি? ওয়ার্ডস হচ্ছে মিনিংফুল কালেকশন অফ লেটার্স, মানে এটা হচ্ছে অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে কি বলা হয়? অক্ষরের অর্থপূর্ণ সমষ্টি। কালেকশন, কালেকশন কথা শব্দ হচ্ছে সমষ্টি। কালেকশন কথা শব্দ কি? অর্থ কি? সমষ্টি। মিনিংফুল, যারা মিনিংফুল শব্দের অর্থ জানো না, মিনিংফুল শব্দের অর্থ হচ্ছে অর্থপূর্ণ, অর্থাৎ অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিটাকেই বলা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস। এবার তাহলে তোমাদের যদি কখনো ওয়ার্ডসের ডেফিনেশন জিজ্ঞেস করা, সাধারণত কোনো পরীক্ষায় ওয়ার্ডসের ডেফিনেশন জিজ্ঞেস করে না, কিন্তু তোমাদের এটা জানা দরকার। কারণ তোমরা যদি এগুলোই ঠিকঠাকভাবে না জানো, পরবর্তী যে জিনিসগুলো তোমাদের মাথার উপর থেকে যাবে, সত্যি কথা বলতে। তাই ওয়ার্ডস কি? ওয়ার্ডস হচ্ছে মিনিংফুল কালেকশন অফ লেটার, অর্থাৎ অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে ওয়ার্ডস বলা হয়। যদি একদম পাতি বাংলা ভাষায় বলি, যে একাধিক অক্ষর যদি আমরা সঠিকভাবে সাজাই এবং সেগুলো যখন একটা আমাদের নির্দিষ্ট অর্থ দেয়, সেটাকেই শব্দ বা ওয়ার্ডস বলে। এবার আসি তোমাদের একটা জিনিস, সামান্য জিনিস বোঝাই। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটা কি? ধরো লিখলাম রাধিকা লিভস হিয়ার।
এখানে একটা সেন্টেন্স লিখলাম, আরেকটা লিখলাম লিভস হিয়ার রাধিকা। তোমরা ছোটবেলা থেকে যে যেই সেন্টেন্সগুলো দেখেছো, কোনটা তোমাদের জন্য সঠিক বলে মনে হচ্ছে? তোমাদের দেখে মনে হচ্ছে না যে দাদা এইটা ঠিক কিন্তু এইটা ঠিক না? এটা কেন ঠিক? দেখো, আমরা জানি, যারা যারা জানে, অনেকে জানে অনেকে আবার জানে না, যে রাধিকা কি? রাধিকা হচ্ছে নাউন। নাউন যে কোনো পার্টস অফ স্পিচের নাউন যে কোনো সেন্টেন্সের আগে বসে, কারণ নাউনটাকে একটা কি বলে, নাউনকে আমরা শেষে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হয়ে দাঁড়ায়, তাহলে সাবজেক্ট সবার প্রথমে বসে বা নাউন সবার প্রথমে বসে, এই জন্য রাধিকাকে আগে লিখেছি। তারপর লিভস কি? লিভস হচ্ছে ভার্ব, থাকা। যারা যারা জানো না এগুলো আমি বোঝাবো আস্তে আস্তে, চাপ নিও না, জাস্ট আমি এখন তোমাদের একটা সামান্য ধারণা দিচ্ছি, তোমরা এখনই বিরক্ত হয়ে পড়ো না, যে না বুঝে বিরক্ত হয়ে পড়ো না, জাস্ট ফলো করো, ক্লাসটাকে ঠিক মতো দেখো। তারপরে দেখো লিভস কি? তাহলে লিভস হচ্ছে ভার্ব। তারপরে কি হচ্ছে? হিয়ার। সে থাকে কোথায়? হিয়ার। হিয়ারটা পরে বসেছে, কিন্তু এখানে দেখো লিভসটা এখানে মাঝখানে বসেছে, এখানে ফার্স্টে বসে গেছে। হিয়ারটা এখানে পরে বসেছে, হিয়ারটা এখানে মাঝখানে বসে গেছে। রাধিকা এখানে আমি প্রথমে লিখেছিলাম, এইখানে আমি রাধিকাটা পরে লিখেছি। দেখো শব্দ তো এইটাও, শব্দ তো এইটাও, শব্দ তো এইটাও, এইখানেও এইটাও একটা শব্দ, এইটাও একটা শব্দ, এইটাও একটা শব্দ, কিন্তু এইখানে এটা একটা সঠিক সেন্টেন্স হয়ে দাঁড়াচ্ছে। এই সেন্টেন্সটা কেন ঠিক না? এই দেখো, আমরা জানি যে নাউন সবার আগে বসে, নাউনটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে দাঁড়ায়, সাবজেক্টের পরে ভার্ব ইউজ হয়, কিন্তু এইখানে দেখো নাউনকে আমি সবার শেষে ইউজ করে দিয়েছি, সবার শেষে ব্যবহার করেছি। তারপর ভার্বকে সবার প্রথমে ইউজ করে দিয়েছি, আর যেটা ভার্বের ব্যাপারে যেটা বলছে কোথায় থাকে সেটা মাঝখানে ইউজ করেছি। তাই জন্য এই সেন্টেন্সটা আমার এখানে ভুল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কিন্তু এইখানে আবার সেন্টেন্সটা ঠিক হয়ে দাঁড়িয়েছে। তাহলে কোন সেন্টেন্সের কোন শব্দটা আগে বসবে, কোন শব্দটা পরে বসবে, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ইংলিশে সমস্ত শব্দকে কিছু ভাগে ভাগ করে দিয়েছে। সেই ভাগগুলোকে কি বলছে? সেই ভাগগুলোকে বলছে হচ্ছে পার্টস অফ স্পিচ। সেই ভাগগুলোকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ। সাধারণত পার্টস অফ স্পিচ মডার্ন ইংলিশে পার্টস অফ স্পিচ 9 ধরনের হয়, এখানে আমি 8 ধরনের পার্টস অফ স্পিচ দিয়েছি, কিন্তু ট্র্যাডিশনাল যে ইংলিশের নিয়ম আছে সেইখানে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করে দিয়েছে। চলো দেখে নিই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটা সংক্ষেপে ধারণা নিয়ে নিই, যেটা তখন আমি তোমাদের বুঝিয়েছিলাম, যে ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম। দেখো, পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন ক্লাসটা এখন আমরা এখানে শিখব। চলো, পার্টস অফ স্পিচের নাউন। নাউন আমরা ছোটবেলা থেকে সবাই যে নাউন কি? নাউন হচ্ছে নাম। আমরা যেই জিনিসটাকে যেই নামে জানি সেটাকে আমরা কি বলি? নাউন বলি। আমার হাতে কি আছে? মার্কার। এটাকে আমি কি নামে জানি? মার্কার নামে জানি না, তাহলে এটা একটা নাউন। মার্কারটার নাম না, এই জিনিসটার নাম কি? মার্কার। আমি কি পরে আছি? একটা শার্ট পরে আছি, এটাকে আমি কি নামে জানি? শার্ট নামে জানি, তাহলে এটা একটা নাউন হয়ে গেল। এটা আমার কি? এটা হচ্ছে আমার চুল, এটাকে আমি কি নামে জানি? চুল নামে জানি। অর্থাৎ ইংলিশে কি নামে জানি? হেয়ার নামে জানি। তাহলে আমরা আমাদের চোখের চারপাশে আশেপাশে যেই জিনিসটাকে যেই নামে জানি সেটাই হচ্ছে নাউন। তাহলে নাউনকে কি বলা হয়? নাউন হচ্ছে সাধারণত একটা, নাউনকে আমরা বলি নেমিং ওয়ার্ডস, কারণ এর মাধ্যমে আমরা যে কোনো কিছুর নাম জানি। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস। বলে নাউন সম্পর্কে কারোর কোনো যদি সন্দেহ থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আবার বুঝিয়ে দিচ্ছি নাউন কি। তোমরা তোমাদের চোখের সামনে আশেপাশে ঘরের ভিতর বাইরে গিয়ে খেলতে গিয়ে যেখানে ঘুরতে গিয়ে যেই জিনিসটাকে যেই নামে দেখছো বা যেই নামে জানো সেই নামটাই হচ্ছে নাউন। নাউন হচ্ছে এক কথায় নাম, নাম, নাম। নাউন কি? নাউন হচ্ছে নাম। নাউনের পরে যে একবার জেনে নিই, নাউনের পরে এবার জেনে নিই প্রোনাউন কি জিনিস। প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা আমরা নাউনের পরিবর্তে ইউজ করে থাকি। অর্থাৎ আমি একটা সেন্টেন্স বললাম, রাধিকা লিভস ইন দিল্লি, রাধিকা ইজ বিউটিফুল। একবার রাধিকা ইউজ করার পরেও পরবর্তীকালে দেখো আমি আবার রাধিকা ইউজ করছি, কিন্তু ইংলিশে
আমি একবার রাধিকা ইউজ করলাম, একবার বললাম রাধিকা লিভস ইন দিল্লি, পরের বার আবার রাধিকায় নামটা ইউজ না করে আমি বলে দিলাম শি ইজ বিউটিফুল। তাহলে রাধিকার জায়গায় আমি কি নাম লিখলাম? রাধিকার জায়গায় আমি লিখলাম হচ্ছে শি ইজ বিউটিফুল। দেখো ভালো মতো দেখে না, একবার লিখলাম রাধিকা লিভস ইন দিল্লি, আবার লিখলাম, তাহলে একবার আমি রাধিকা নামটা ইউজ করলাম, কিন্তু সেকেন্ড বার আমি রাধিকা নামটা আর ইউজ করব না। রাধিকা নামটা ইউজ না করে আমি লিখে দিলাম শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। তাহলে দেখো প্রথমবার আমি রাধিকাকে নাউন হিসাবে ইউজ করলাম, কিন্তু পরের বার রাধিকার জায়গায় আমি কি লিখলাম? শি লিখলাম। তাহলে আমি একটু আগে কি বললাম? যেই শব্দটা নাউনের পরিবর্তে আমরা ইউজ করে থাকি। তাহলে প্রোনাউন কি? যেই শব্দটা আমরা নাউনের পরিবর্তে ইউজ করে থাকি সেই শব্দকে আমরা প্রোনাউন বলি। তাহলে এটাকে কি বলবো? প্রোনাউন হচ্ছে যেহেতু নাউনের পরিবর্তে বসে, নাউনকে রিপ্লেস করে, এক কথায় নাউনকে কি করে? প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। দেখো রাধিকা লিখেছিলাম, রাধিকা না লিখে পরের বার লিখলাম শি, তাহলে এই রাধিকাকে রিপ্লেস করলো কে? শি রিপ্লেস করলো না? যখন রাধিকা ইউজ করলাম তখন এটা কি ছিল? নাউন। আর যখন শি ইউজ করলাম শিটা কি হয়ে গেল? প্রোনাউন। তাহলে দেখো নাউনকে রিপ্লেস করছে প্রোনাউন। তাহলে প্রোনাউনকে আমি কি লিখতে পারি? প্রোনাউন হচ্ছে নাউন রিপ্লেসিং ওয়ার্ডস। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউন রিপ্লেসিং ওয়ার্ডস। তারপরে দেখো আছে কি? নাউন হয়ে গেল, নাউনের পর প্রোনাউন হয়ে গেল, প্রোনাউনের পর লাস্টে কি আসছে? এরপর আসছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? আমরা নাউন শিখে নিলাম, প্রোনাউন শিখে নিলাম, এবার নাউন আর প্রোনাউন ব্যাপারেও তো আমাদের কিছু বলতে লাগবে। ধরো আমি বললাম এটা কি? এটা মার্কার। মার্কারটা কি? নাউন। মার্কারটা কেমন? এটা একটা কালো মার্কার। এটা কিরকম মার্কার? কালো মার্কার। তাহলে মার্কারের ব্যাপারে আমি কি বলছি? যে মার্কারটা কালো। তাহলে যেই শব্দটা নাউন আর প্রোনাউনের ব্যাপারে আমাদের ইনফরমেশন দিচ্ছে, সেই জিনিসটা কেমন, সেই নাউনটা কেমন, সেই প্রোনাউনটা কেমন, অর্থাৎ নাউন আর প্রোনাউনের কোয়ালিটিকে যেই শব্দটার মাধ্যমে এক্সপ্রেস করা হয়, প্রকাশ করা হয়, সেই শব্দটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। যেমন আমি এটাকে বললাম কি? দিস ইজ এ ব্ল্যাক মার্কার। মার্কারটা নাউন। এবার মার্কারটা কেমন? মার্কারের কোয়ালিটিটা কেমন? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকটা কি হয়ে দাঁড়ালো? ব্ল্যাকটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হয়ে দাঁড়ালো। কারণ তাহলে যেই ওয়ার্ডটা নাউন আর প্রোনাউনের কোয়ালিটিকে এক্সপ্রেস করে সেটাকে বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবারও বলছি, যেই শব্দটা নাউন আর প্রোনাউনের কোয়ালিটিকে এক্সপ্রেস করে সেটাকে কি বলে? সেটাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমি কি বলতে পারি? এটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিকে এক্সপ্রেস করে না? কোয়ালিটিকে এক্সপ্রেস করে তো, বিশেষত্বকে। এই মার্কারটা কেমন? মার্কারটা কালো। তাহলে মার্কারের কোয়ালিটি কেমন? মার্কারটা কালো। তাহলে সেই কোয়ালিটিকে এক্সপ্রেস করছে না, তাই জন্য আমি লিখছি এখানে কোয়ালিটি এক্সপ্রেসিং ওয়ার্ডস। কোয়ালিটি এক্সপ্রেসিং ওয়ার্ডস। আর কার ব্যাপারে কোয়ালিটি এক্সপ্রেস করছে? নাউন অথবা প্রোনাউন। কার ব্যাপারে এক্সপ্রেস করছে? নাউন অথবা প্রোনাউন। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আবার আসবো ইংলিশের নতুন কিছু টপিক নিয়ে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও নতুন নতুন ইংলিশের ইন্টারেস্টিং টপিক শিখতে চাইলে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি উইথ সিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ইংলিশ ক্লাসের ভিডিও তোমাদের ফোনের নোটিফিকেশানে চলে আসে। তাই সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার আসবো পরের ভিডিওতে। টাটা।